সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাকুর মুস্তাফা, কানাডা টরন্টো থেকে। 2025 সালের জুন পর্যন্ত কানাডা দক্ষ বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা প্রদানের প্রক্রিয়াকে আরও সহজ করেছে। দেশটির শ্রমবাজারে স্বাস্থ্য, নির্মাণ, তথ্য প্রযুক্তি ও কৃষি খাতে প্রচণ্ড ঘাটতির কারণে আন্তর্জাতিক শ্রমিকদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। এখন নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা কানাডায় বৈধভাবে কাজ করতে পারেন। কী উপায়ে পেতে পারেন এই ভিসা থাকছে এবারের প্রতিবেদনে। বৈধ ও যোগ্য আবেদনকারীদের জন্য কানাডা হয়ে উঠছে সম্ভাবনার নতুন গন্তব্য। একদিকে শ্রমবাজারে অভাব, অন্যদিকে দক্ষ মানুষের চাহিদা। 2025 সালের জুন পর্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা প্রক্রিয়া আরও সহজ করেছে কানাডা সরকার। স্বাস্থ্য, নির্মাণ, তথ্য প্রযুক্তি ও কৃষি এসব খাতে শ্রমিক সংকট দূর করতে এই পদক্ষেপ। নতুন নিয়মে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা সুনির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করে বৈধভাবে কানাডায় কাজের সুযোগ পাচ্ছেন। মূলত যারা কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন কিন্তু সেখানে কাজ করতে চান, তাদের জন্য প্রয়োজন বৈধ ওয়ার্ক পারমিট। এর আওতায় পড়বেন অস্থায়ী বিদেশি শ্রমিক, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মী এবং বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির আওতায় আসা পেশাজীবীরা। বেশিরভাগ ক্ষেত্রে আবেদনকারীর কানাডিয়ান নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার লেটার থাকতে হয়, যার জন্য আবেদনকারীর থাকতে হবে বৈধ পাসপোর্ট, লিখিত নিয়োগপত্র। এছাড়া নির্দিষ্ট পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণও দেখাতে হতে পারে ভিসা প্রার্থীদের। এই ভিসা প্রক্রিয়ায় সবচেয়ে জটিল দিক হল লেবার মার্কেটিং অ্যাসেসমেন্টের কাগজ। মূলত এই নথিটি দেওয়া হয় কানাডার নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে, যা প্রমাণ করে নির্দিষ্ট পদে কাজের জন্য কানাডিয়ান নাগরিক পাওয়া যাচ্ছে না। তবে কিছু পেশা ও কর্মসূচিতে LMIA ছাড়াই আবেদন করা যায়, যার মধ্যে আন্তর্জাতিক চুক্তি কিংবা ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো অন্যতম। আবেদনের জন্য শুরুতেই নিয়োগকর্তার কাছে LMIA এর জন্য আবেদন করতে হবে। অনুমোদনের পর কর্মী অনলাইনে বা ভিসা সেন্টারে আবেদন করতে হবে ভিসা প্রার্থীদের। এ সময় জমা দিতে হবে প্রয়োজনীয় সব কাগজপত্র, যার মধ্যে আছে নিয়োগপত্র, পরিচয়পত্র, অর্থনৈতিক সামর্থ্যের প্রমাণ, মেডিকেল টেস্ট ও পুলিশ ক্লিয়ারেন্স। তাই প্রার্থীদের আগে থেকেই প্রস্তুত রাখতে হবে এসব নথি। সবকিছু যাচাই শেষে ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়। এই পারমিটেই মিলবে কানাডায় প্রবেশ ও কাজ করার বৈধ অধিকার। দারুণ পারফরমেন্সে আরও একবার টি-20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে টানা 5 ম্যাচ জিতে 2026 আসরের টিকিট নিশ্চিত করেছে তারা। বাছাই পর্ব পেরিয়ে সবার আগে 2026 টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। আমেরিকান অঞ্চলের বাছাইয়ে কাল বাহামা দ্বীপপুঞ্জকে 7 উইকেটে হারিয়েছে দেশটি। এ জয়ে এক ম্যাচ বাকি রেখেই মূল পর্বের টিকিট পেয়ে যায় দলটি। আমেরিকান অঞ্চলের বাছাইয়ের চূড়ান্ত পর্ব চলছে কানাডাতেই। সেখানে খেলছে 4 দল, কানাডার সঙ্গে বারমুডা, কেইমান দ্বীপপুঞ্জ ও বাহামা দ্বীপপুঞ্জ। প্রত্যেক দল সবার সঙ্গে দুবার করে মুখোমুখি হয়ে মোট 6 ম্যাচ খেলবে। ঘরের মাঠ ম্যাপল লিভ গ্রাউন্ডে কানাডা নিজেদের প্রথম 5 ম্যাচের সবকটি জিতে 10 পয়েন্ট তুলে নেয়। 2-এ থাকা বারমুডার পয়েন্ট 6। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে টি-20 বিশ্বকাপের 10ম আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায়। 2024 আসরের মতো এবারও খেলবে 20 দল। আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা অনেক আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। 2024 আসরের পারফরম্যান্স বিবেচনায় 2026 আসরের টিকিট পেয়ে গেছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। টি-20 র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে জায়গা পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। কানাডা 13তম দল হিসেবে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। বাছাই পেরিয়ে আসবে আরও 7 দল, ইউরোপ থেকে 2টো, আফ্রিকা থেকে 2টো এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে 3টি। এই 3 অঞ্চলের চূড়ান্ত বাছাই আগামী জুলাই থেকে অক্টোবরের মধ্যেই হবে।
আবার উত্তপ্ত হতে শুরু করেছে কানাডা ও আমেরিকার বাণিজ্য সম্পর্ক। এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলছি সাংবাদিক স্বাগতা সাগরের সঙ্গে। ধন্যবাদ বনাঙ্কুর, আপনি ঠিকই বলেছেন। কানাডা এবং আমেরিকার মধ্যকার যে বাণিজ্য বিরোধ কিংবা বাণিজ্য যুদ্ধ সেটি আবার নতুন মাত্রা পেতে শুরু করেছে। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সোশ্যাল ট্রুথে এক পোস্টের মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছেন কানাডার সঙ্গে তার মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যে বাণিজ্য আলোচনা চলছিল তিনি সেটি বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে তিনি হুমকি দিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর তিনি নতুন করে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবেন। আমরা জানি যে গত কয়েক মাস ধরে কানাডা আমেরিকার মধ্যে শুল্ক আরোপ, পাল্টা শুল্ক, এই নিয়ে এক ধরনের একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং দুই পক্ষই বিভিন্ন সময় এটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। গত সপ্তাহে কানাডার আলবার্টাতে যে G7 বৈঠক হয়েছে সেখানেও কানাডিয়ান প্রাইম মিনিস্টার মার্ক কার্নি এবং ডোনাল্ড ট্রাম্প দুজন একান্তে বৈঠক করেছেন। দীর্ঘ বৈঠকেও তারা কোনো ধরনের সমঝোতায় পৌঁছতে পারেননি। সে সময় অবশ্য ঘোষণা দেওয়া হয়েছিল যে তাদের মধ্যে আলোচনা চলবে এবং আগামী 30 দিনের মধ্যে তারা কোনো একটি সিদ্ধান্তে পৌঁছবেন। ঠিক এমনই একটি অবস্থায় ডোনাল্ড ট্রাম্প নতুন করে ঘোষণা দিলেন যে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা তিনি বাতিল করে দিয়েছেন। এই যে তিনি বাণিজ্য আলোচনা বাতিল করে দিয়েছেন তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে কানাডিয়ান গভর্নমেন্ট যে ডিজিটাল সার্ভিস ট্যাক্স নামে একটি নতুন ট্যাক্স প্রবর্তন করেছে এবং সেটি ইতিমধ্যে ইম্পোজ করেছে, তার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আমেরিকার সঙ্গে কানাডার এটি নিয়ে গত দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা চলছিল, দেন দরবার চলছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার ঘোষণায় বলেছেন যে আমি এইমাত্র জানতে পারলাম যে আমাদের কিছু প্রোডাক্টের উপর কানাডা বাড়তি শুল্ক আরোপ করেছে, কাজে আমি সমস্ত বাণিজ্য আলোচনা বন্ধ করে দিলাম এবং নতুন করে শুল্ক আরোপ করব। দর্শক, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু এই যে নতুন যে ডিজিটাল সার্ভিস ট্যাক্স এই বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে যেই সব কোম্পানি কানাডার বাইরে থেকে কিংবা ইন্টারন্যাশনাল যেসব কোম্পানি কানাডায় অনলাইনে ব্যবসা করে তাদের উপর 3% একটি ট্যাক্স আরোপ করেছে কানাডিয়ান গভর্নমেন্ট, যেটি 1 জুলাই থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তের আওতায় অ্যামাজন, ফেসবুক, এয়ারবিএনবি এই ধরনের কোম্পানিগুলো এর আওতায় পড়ছে। এর ফলে আমেরিকান যে কোম্পানিগুলো আছে আমেরিকান কোম্পানিগুলোকে প্রায় $22 বিলিয়ন ট্যাক্স দিতে হবে এবং এটি যেহেতু পেছন থেকে কার্যকর হচ্ছে, ফলে 1 জুলাই যেদিন এটি ইফেক্টিভ হবে সেদিনই এই কোম্পানিগুলোকে কানাডিয়ান গভর্নমেন্টকে $22 বিলিয়ন পরিশোধ করতে হবে। ইউরোপের বিভিন্ন দেশের আলোকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে কানাডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হলো। আমেরিকা মনে করছে যে এটি তাদের যে কোম্পানিগুলো অনলাইনে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্যে এটি একটি বাড়তি চাপ, ফলে সে কারণে তিনি তার প্রতিবাদ করছেন এবং তার প্রতিবাদ হিসাবে সমস্ত বাণিজ্য আলোচনা বন্ধ করে দিয়েছেন। দর্শক, এর আগে যেই কানাডা এবং আমেরিকার মধ্যে যে ট্যারিফ পাল্টা আরোপ নিয়ে যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই সময় মার্ক কার্নি হোয়াইট হাউসে গিয়ে তার সঙ্গে একটি বৈঠক করেন এবং সেই সময় 90 দিনের জন্য বেশ কতগুলো ট্যারিফ স্থগিত রাখা হয়েছিল, যার সেই স্থগিতাদেশের মেয়াদ আগামী 9 জুলাই শেষ হয়ে যাচ্ছে। ঠিক তার আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য আলোচনা বাতিল করে দেওয়ার ঘোষণা দিলেন এবং এটি নিয়ে কানাডিয়ানরা অবশ্যই খুব চিন্তায় পড়ে গেছে এবং কারণ কানাডিয়ান ইকোনমির উপর একটি বাড়তি চাপ তৈরি করবে। ইন্টারেস্টিংলি যেই সময় ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণাটি দিয়েছেন ঠিক সেই সময়টাতেই মার্ক কার্নি তার যেই কানাডা US অ্যাডভাইজারি যে কাউন্সিল আছে সেই কাউন্সিলের বৈঠক চলছিল, তারা ভার্চুয়ালি একটি বৈঠক করছিলেন। যতটুকু জানা গেছে যে সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের এই সর্বশেষ ঘোষণা নিয়ে তেমন একটি আলোচনা হয়নি, তবে বৈঠক শেষে প্রাইম মিনিস্টারের কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে তারা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাবেন এবং একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করবেন। কানাডিয়ান গভর্নমেন্ট সবচেয়ে উদ্বিগ্ন তার যে কতগুলি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, তার মধ্যে স্টিল, অটোমোবাইল, ফরেস্ট্রি, এইগুলোর উপর যেই আমেরিকান ট্যারিফ আরোপ করা হয়েছে সেটি যে কানাডিয়ান ইকোনমিতে একটা ইম্প্যাক্ট করবে এবং ইতিমধ্যে সেই ইম্প্যাক্টটি দেখা যেতে শুরু করেছে, সেটি নিয়ে মূলত কানাডিয়ান গভর্নমেন্ট উদ্বিগ্ন। আমি এই প্রসঙ্গে গতকালই শুক্রবার স্ট্যাটিস্টিক্স কানাডা যে কানাডিয়ান ইকোনমির সর্বশেষ যে আপডেট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে এপ্রিল মাসে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন গত 4 বছরের তুলনায় সবচেয়ে কমে গেছে, জিডিপিও যথেষ্ট কমেছে। অর্থাৎ ইকোনমিস্টরা বলছেন
কানাডার ইকোনমি এখন একটা কন্ট্রাকশনের মধ্যে চলছে। কন্ট্রাকশনটা হচ্ছে একটি মানে ইকোনমি যখন পুরো মন্দা পরিস্থিতিতে পতিত হয়, ঠিক তার আগের যে অবস্থাটি, সংকোচনমূলক যে অবস্থা, কানাডিয়ান ইকোনমি এখন এই অবস্থায় আছে। ডোনাল্ড ট্রাম্প যদি তার সিদ্ধান্তে অনড় থাকেন এবং কানাডিয়ান প্রোডাক্টের উপর যদি ট্যাক্স বা এই যে ট্যারিফ আরোপের যে ঘোষণা দেওয়া আছে সেগুলো যদি সত্যি সত্যি আমেরিকা কার্যকর করে, তাহলে কানাডিয়ান ইকোনমি রিসেশনের দিকে ধাবিত হতে পারে বলে ইকোনমিস্টরা আশঙ্কা প্রকাশ করছেন। স্বাগত আলী সাগর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। 33 বছর বয়সী জোহরান ইতিহাস গড়েছেন প্রথম মুসলিম প্রার্থী হিসেবে। আগামী নভেম্বরে নিউ ইয়র্ক নগরের মেয়র পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জোহরানের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন রিপাবলিকান পার্টির কার্টিস স্লিওয়া। তিনি সিভিলিয়ান ক্রাইম ফাইটিং গ্রুপ গার্ডিয়ান অ্যাঞ্জেলসের প্রতিষ্ঠাতা। এবছর নভেম্বরে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন 33 বছর বয়সী জোহরান মামদানি। বাছাই পর্বের নির্বাচনে তিনি নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো সহ সব কয়টি প্রার্থীকে পরাজিত করে রীতিমতো ইতিহাস গড়েছেন। ভারতীয় বংশোদ্ভূত মামদানি একজন মুসলিম। নির্বাচিত হলে তিনিই হবেন এ শহরের প্রথম মুসলিম মেয়র। মাত্র 2018 সালে মার্কিন নাগরিকত্ব গ্রহণকারী মামদানি রাজনীতিতে একেবারেই নবাগত। এর আগে মাত্র 4 বছর তিনি নিউ ইয়র্কের একটি স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য হিসেবে 2 দফায় দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো পরপর 3 দফায় এ রাজ্যের গভর্নর নির্বাচিত হন। বিভিন্ন অনিয়ম ও তার অধীনস্থ একাধিক নারীকে যৌন লাঞ্ছনার অভিযোগে 2021 সালে পদত্যাগের আগে কুমোকে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বিবেচনা করা হতো। মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন এবং 7 বছর বয়সে পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে আসেন। সেখানে তিনি ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্সে পড়াশোনা করেন এবং পরে বোউডেন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেন। সেখানে তিনি স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইনের ক্যাম্পাস শাখার একজন সহ প্রতিষ্ঠাতা ছিলেন। মিলেনিয়াল প্রজন্মের এই প্রগতিশীল নেতা, যিনি শহরের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র হবেন, তিনি তার শেকড়ের বৈচিত্র্যকে তুলে ধরে তার ভিত্তিতে এগিয়েছেন। ক্যারিশম্যাটিক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটছে তার ব্যক্তিত্বে। প্রচারণার একটি ভিডিও পুরোপুরি উর্দু ভাষায় করেছেন তিনি এবং তাতে বলিউডের সিনেমার দৃশ্য যুক্ত করেছেন। আরেকটি ভিডিওতে তিনি স্প্যানিশ ভাষায় কথা বলেছেন। মামদানের স্ত্রী 27 বছর বয়সী ব্রুকলিনের সিরিয়ান শিল্পী রামা দুয়াজি, যার সাথে ডেটিং অ্যাপ হিঞ্জের মাধ্যমে তার পরিচয় হয়েছিল। তার মা মীরা নায়ার একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং বাবা অধ্যাপক মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার মা বাবা দুজনই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। রাজনীতিতে প্রবেশের আগে মামদানি আবাসন খাতের একজন কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন, যার মাধ্যমে কুইন্সে স্বল্প আয়ের বাসিন্দাদের বাড়ি থেকে উচ্ছেদের বিরুদ্ধে লড়তে সাহায্য করতেন। নিউ ইয়র্ক সিটির সব মানুষের সাধারণ সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন, যেমন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করা, পুলিশের সংস্কার করা, জলবায়ু ন্যায় বিচার ইত্যাদি। তার নির্বাচনী প্রচারণায় এগুলি প্রধান অনুষঙ্গ হিসেবে কাজ করেছে। দর্শক, কানাডা ডায়েরির আজকের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও সামনের সপ্তাহে একই সময়ে চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।